সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজ দুটি দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বিষয়ের পক্ষে বলবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। বিষয়ের বিপক্ষে বলবে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় দর্শক, আমরা এখন পরিচিত হয়ে নেব আমাদের আজকের অনুষ্ঠানের বিতার্কিকদের সাথে। পক্ষ দল অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ি, ঢাকার বিতার্কিকরা হলেন রাহিমাতুল হক মিম, জায়েদা জাহান আখি ও তাদের দলনেতা আলজিদা জামান ওয়েন্দ্রিলা। বিপক্ষ দল অর্থাৎ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুরের বিতার্কিকরা হলেন মারিয়া আক্তার, তানজি আক্তার তমা ও তাদের দলনেতা সাবরিনা জাহান শোভা। এবার আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে তিনজন বিচারক রয়েছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ জামির হোসেন, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে আরও আছেন ডক্টর আইরিন আক্তার, সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে সবশেষে থাকছেন অ্যাডভোকেট হাসান মাহমুদ বিপ্লব, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সম্মানিত বিচারকবৃন্দ যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সব শেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সবশেষে ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার আমাদের সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। অনুষ্ঠান শুরুর পূর্বে আসুন বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে তার দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি অনুরোধ করছি আমাদের আজকের মাননীয় সভাপতিকে অনুষ্ঠানটি শুরু করবার জন্য। মাননীয় সভাপতি। প্রথম বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতায় আপনাদের স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিতর্কের প্রস্তাবনা হচ্ছে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আমি প্রথমে পক্ষ দলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রথম বক্তা রহিমাতুল হক মিমকে আহ্বান করছি তার বক্তব্য দেওয়ার জন্য। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে 69,000। এই গ্রামকেন্দ্রিক বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে লাল সবুজের প্রিয় বাংলাদেশ। এ নিয়ে আমাদের আজকের পথচলা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, উপস্থিত দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ। আমাদের আজকের বিতর্কের বিষয় হলো গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। পক্ষে বলছি। আমার দলের প্রথম বক্তা হিসেবে আমি আজকের বিষয়টিকে সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য ও উপস্থাপনের ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করবে। আমার দলের দলনেতা সার্বিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি প্রমাণ করে যাবেন। সরাসরি সংজ্ঞায়নে চলে আসছি। মাননীয় সভাপতি, গ্রামীণ অর্থনীতি বলতে আমরা কি বুঝি? গ্রামীণ অর্থনীতি যা গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠে। কৃষি, মৎস্য চাষ, ক্ষুদ্র কুটির শিল্প, কৃষি সংশ্লিষ্ট যন্ত্রাদি উৎপাদনের জন্য কৃষি শিল্প কারখানা স্থাপন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনাকে বোঝাচ্ছেন। এই গ্রামীণ অর্থনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য 2টি। ঋণের সহজলভ্যতার অভাব, অনুন্নত মানব সম্পদ। শক্তিশালীকরণ বলতে কি বোঝায়? গ্রামের অবকাঠামোগত উন্নয়ন,
ঋণের সহজলভ্যকরণ, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, মানব সম্পদ উন্নয়ন। কর্মসংস্থান বলতে বোঝাচ্ছি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক নাগরিকের গুণগত ও পরিমাণগত কাজের নিশ্চয়তা প্রদান। মাননীয় সভাপতি, প্রশ্ন হচ্ছে কেন আমরা শহরের বদলে গ্রামকে অধিক কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্র হিসেবে ধরে নিচ্ছি? কারণ মাননীয় সভাপতি, মানুষের শহরমুখী প্রবাহর ফলে শহরগুলোতে আজ অতিরিক্ত চাপ নিতে অক্ষম। তাই উন্নয়নের ভারসাম্যের মাধ্যমে গ্রামকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি আমাদের জন্য অধিকতর লাভজনক হবে। মাননীয় সভাপতি, তাকিয়ে দেখুন আমাদের শহরের দিকে, কী দেখবেন? অধিক জনসংখ্যার চাপ এবং পরিবেশ দূষণ, বাসস্থানের অভাব। এর মধ্যে কিভাবে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে আমাদের পক্ষদল বিপক্ষ দল? মাননীয় সভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সরকার যে ইস্তেহার উপস্থাপন করেছিল, সেখানে গ্রাম হবে শহর নামক একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। অর্থাৎ গ্রামের শহরের সকল নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এর উপর ভিত্তি করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই আমরা অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। মাননীয় সভাপতি, চলে যাই আমাদের গ্রামে, যেখান থেকে আমাদের দেশের অর্থনীতির সূচনা। গ্রামীণ অর্থনীতি, যা আমাদের দেশের অর্থনীতির মূল, তাই যদি শক্তিশালী না হয় তবে আমাদের দেশের অর্থনীতিতে ধস নামবে। অধিক কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা। আমাদের দেশে গ্রাম অঞ্চলে বেকার শিক্ষিতের পরিমাণ হচ্ছে 44.2%। এই শিক্ষিত জনগোষ্ঠী সাধারণত চাইছে না যে ঘরে বসে তারা বেকার হয়ে বসে থাকুক। তারা অবশ্যই তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য চেষ্টা করছে। সাধারণ পরিস্থিতি দেখলে বোঝা যাবে তারা সাধারণতই চাচ্ছে শহরে এসে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে। কিন্তু আমাদের শহরের পরিস্থিতি আরও করুন। এখানে একটা সামান্য কেরানির পদের জন্য 100 জন পদপ্রার্থী, তার মধ্যে অতিরিক্ত চাপ, প্রতিযোগিতা। তার মধ্যে যদি গ্রামের বেকার শিক্ষিত লোকেরা এসে চাপ সৃষ্টি করে, তাদের অবস্থা কি হবে? এতে আমাদের পরিস্থিতিটি সম্পূর্ণই বিগড়ে যাবে। তারা কেন শহরে আসছে? লক্ষ্য পূরণ করার জন্য। কেন জীবিকা অর্জনের জন্য তারা শহরে আসছে? কারণ গ্রামে বসে থেকে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না। গ্রামে সেরকম সুযোগ সুবিধা নেই। কিন্তু শহরে এসে তারা কি পাচ্ছে? তারা কি তাদের লক্ষ্য অর্জন করতে পারছে? বা কতজনই তাদের স্বপ্ন পূরণ করতে পারছে? তারা তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন? আমাদের দেশের যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই আমাদের এটি সম্ভবপর হবে, যা গ্রামীণ বেকার শিক্ষিত লোকেরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আমরা আমাদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করলে গুণগত ও পরিমাণগত কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবো। শহরকেন্দ্রিক শিল্প অর্থনীতিতে যাদের কর্মসংস্থান হচ্ছে তাদের জীবন দুর্বিষহ। উদাহরণ হিসেবে আমরা একজন গার্মেন্টস কর্মীর কথা বলি। সে তার কর্মসংস্থানের জন্য তার সন্তানদের কাছ থেকে দূরে থেকে শহরে এসে জীবিকা অর্জন করছে। এতে করে তাদের সন্তানের সাথে তাদের মানসিক দূরত্ব বজায় উঠছে। এতে করে কি তারা গুণগত মান বজায় রয়েছে? তারা ঠিকই পরিমাণগত মান বজায় আছে, কিন্তু গুণগত মান এখানে বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু যদি আমরা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করি, তাহলে এখানে গুণগত মানের সাথে সাথে পরিমাণগত মানও বৃদ্ধি পাবে। আমরা আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পর কথা জানি। এটি আমাদের দেশে নয়, শুধু পুরো পৃথিবীতেই সম্মানিত। কিন্তু আজ সঠিক অবমূল্যায়নের অভাবে তা আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মসলিন, জামদানি, হস্তশিল্প, এদের মূল্যায়ন সারা বিশ্বে রয়েছে। সহজ শর্তে ঋণ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে সমাবেশ সমিতির সহায়তায় গ্রামের তাঁতি কিংবা বেকার জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। ধন্যবাদ। এবার আমি আহ্বান করব বিপক্ষ দলের মারিয়া আক্তার। এগিয়ে যাবে দেশ তথ্য প্রযুক্তির ছোঁয়ায়, উদ্ভাবিত মাত্রায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের আজকে বিতর্কে বিষয়টা নির্ধারিত হয়েছে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে বলছি। পক্ষ দলের প্রথম বক্তব্য বিষয়টি সংজ্ঞান করেছেন, কিন্তু সংজ্ঞানটি পরিপূর্ণ নয় বিধায় বিষয়টি পুনরায় সংজ্ঞান করছি। মাননীয় সভাপতি, সংজ্ঞানের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, প্রত্যয় এবং অধিক কর্মসংস্থান সৃষ্টি। মাননীয় সভাপতি, অর্থনীতিবিদ এল রবিন্সের মতে গ্রামীণ অর্থনীতি হলো গ্রামের মানুষ যে সকল কাজ করে জীবিকা নির্বাহ করে তাকে গ্রামীণ অর্থনীতি বলে। অপরদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি গবেষণা বলেছেন, গ্রামীণ সংস্কৃতি নির্ভর কাজগুলি হলো গ্রামীণ অর্থনীতির মূল অংশ। অধিক কর্মসংস্থান বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের সকল নাগরিককে কাজের সুযোগ করে দেওয়ার জন্য সর্বস্তরে অধিক কার্যকলাপ সৃষ্টিকতা।
শক্তিশালীকরণ বলতে বোঝানো হয়েছে গ্রামীণ অর্থনৈতিক সম্পৃক্ত কাজগুলোকে ঢেলে সাজানো এবং যুগোপযোগীকরণ করা। মাননীয় সভাপতি, এই প্রত্যয় বলতে বোঝানো হয়েছে বাংলা ব্যাকরণ বিধি অনুযায়ী এক এবং একমাত্র মাধ্যমকে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, ঠিক এই বিষয়টিতে আমরা বিরোধিতা করছি, যেটি আজকে পুরো বিতর্ক বিষয়টি সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে অধিক কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে, যার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিপক্ষ দল আজকে শুধুমাত্র গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, যা কখনোই যুক্তিসঙ্গত নয়, যা কখনো বাস্তবসঙ্গত নয়। এবং বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিরোধিতা করে যাচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি নয়, বরং সার্বিক অর্থনৈতিক শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আর এই ক্ষেত্রে সুস্পষ্ট প্রমাণের জন্য তিনটি ক্ষেত্র উপস্থাপন করছি, যা যুক্তি, তত্ত্ব এবং উপাত্ত দিয়ে প্রমাণ করে যাও যে পক্ষ দলের উত্থাপিত প্রস্তাবটি সম্পূর্ণ অযৌক্তিক, যা কখনো বাস্তবসঙ্গত নয়, যা কখনো যুক্তিসঙ্গত নয়। লক্ষ্য করেন সভাপতি, মাননীয় সভাপতি, এই ক্ষেত্রগুলো হচ্ছে প্রথমত আইটি সমৃদ্ধ অর্থনৈতিক শক্তিশালীকরণ, দ্বিতীয়ত যুগবান্ধব শিল্পায়ন এবং বেসরকারি খাতগুলোকে শক্তিশালীকরণ, এবং তৃতীয়ত দক্ষ যোগ্য জনবল প্রস্তুতকরণের জন্য শিক্ষা প্রকল্পকে শক্তিশালীকরণ। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি প্রথম ক্ষেত্রটি বিশ্লেষণ করছি। শুরুতে একটি তথ্যবল সমীক্ষা উপস্থাপন করছি। তথ্য প্রযুক্তির আধুনিকায়ন আমাদের এই দেশ খুব বেশি দিনের কথা নয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল বাংলাদেশের যাত্রার স্বপ্ন দেখিয়েছিলেন, যা আজ 1 দশক পার হয়েছে। বর্তমান বাংলাদেশের আইটি সেক্টরে বিভিন্ন কার্যক্রমে কর্মরত আছে মানুষ। অর্থাৎ মাননীয় সভাপতি, ডিজিটাল আইটি বান্ধব দেশ বিনির্মাণের অভিপ্রায়ের কারণে এই 1 দশকে প্রায় 8,62,492 জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার সিংহভাগই 67.32% আইটি সেক্টরে সম্পৃক্ত। তথ্যসূত্রে www.ictministry.gov.bd। মাননীয় সভাপতি, এই তথ্যচিত্র থেকে একথায় প্রমাণ করে যে শুধুমাত্র গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালীকরণ নয়, বরং আমার দেখে যা সার্বিক অর্থনৈতিক শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি, পত্রিকা পাতা নজর দিই। গত 20 আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়ে গেল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2018। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 1 দশকে বাংলাদেশ বিশ্ব আইসিটিতে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম সেরা দেশ হওয়ার গৌরব অর্জন করবেন এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আইসিটি খাতকে। তিনি আগামী 10 বছরে আইসিটির ক্ষেত্রে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশের অন্যতম অগ্রগতির দৃশ্যমান উন্নয়ন হিসেবে মনে করা হচ্ছে। তথ্য শোধনের কালীকণ্ঠ 21 আগস্ট। মাননীয় সভাপতি, এই তথ্য যদি আরও একবার প্রমাণ করে যে শুধুমাত্র গ্রামীণ অর্থনৈতিক নয় প্রতিপক্ষ, বরং সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি, এবার একটি ভিন্ন বিষয় দৃষ্টিপাত করি। সমৃদ্ধির অগ্রযাত্রা বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে এবার একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহার প্রণয়ন করে কর্মসংস্থান সৃষ্টির একটি বিশদ পরিকল্পনা করেছেন এবং ইতোমধ্যে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের মাধ্যমে নির্বাচন জয়লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এই মাননীয় সভাপতি, এই কর্মসংস্থান সৃষ্টির এই পরিকল্পনা এই সরকার আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছেন, যা সিংহভাগই আইটি সেক্টরে সম্পৃক্ত। মাননীয় সভাপতি, একথা থেকে আরও একবার প্রমাণিত হয়েছে শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি নয়, বরং আমাদের দেখিয়ে যাওয়া সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে কৃষি বান্ধব অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে তারা অধিক কর্মসংস্থান সৃষ্টি করবেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধু, বর্তমান 2019 সাল, এখন আপনি, আমি এবং এখানে উপস্থিত সবাই এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে মানুষ। এখন আর আপনি 2019-এ দাঁড়িয়ে 2 দশক আগের পৃথিবীর চিত্র তুলে ধরে বলতে পারে না অধিক কর্মসংস্থান সৃষ্টির কথা, যা একটি হাস্যরসক বিষয় ছাড়া কিছু নয় এবং যা একটি মিথ্যা কল্পনা ছাড়া কিছু নয়। অর্থাৎ মাননীয় সভাপতি, পক্ষ দলে উত্থাপিত প্রস্তাবটি কখনোই গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক, ধন্যবাদ সবাইকে। এবার আমি আহ্বান করব পক্ষ দলের জায়েদা জাহান আখি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা ঠিক সার্বিক উন্নয়নের মাধ্যমে কোন কোন ক্ষেত্রের উন্নয়ন করতে চাচ্ছেন, কোন কোন অর্থনীতিকে বোঝাতে চাইছেন, তা কিন্তু ধোঁয়াশাই রয়ে গেল। আপনারা এখানে সার্বিক অর্থনীতির কথা বলছেন, কিন্তু সার্বিক অর্থনীতির মধ্যে কি শহরের অর্থনীতি আর গ্রামীণ অর্থনীতি আলাদা করে দেখানো আপনাদের উচিত ছিল না? প্রতিপক্ষ বন্ধুরা, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। বিষয়টির পক্ষে বলছি। প্রতিপক্ষ বন্ধু, আজকে যদি আমরা বিতর্কের বিষয়টি লক্ষ্য করি তাহলে প্রথমে গ্রামীণ অর্থনীতির ধারণাটি আসে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ বলতে আমরা শুধুমাত্র কৃষিক্ষেত্র দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ বোঝাচ্ছি না।
প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের গ্রামীণ অর্থনীতিতে আরও অনেক ক্ষেত্র রয়েছে। সেখানে আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন শুধুমাত্র কৃষি ক্ষেত্রের কথা, উনি কুটির শিল্পের কথা বলেছেন, মৎস্য, গবাদি ইত্যাদি এই সকল ক্ষেত্রের কথাই বলেছেন। আজ আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির অস্থিতিশীল অবস্থার কারণেই কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। আজকে আমাদের বিতর্কের বিষয় অনুযায়ী আমাদের মূল লক্ষ্য হচ্ছে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা, এবং আমরা এটাই দেখিয়ে যাব গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। প্রথমত, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ বলতে আমরা যা বোঝাতে চাইছি তা হলো অবকাঠামোগত গ্রামীণ উন্নয়ন, যার ফলস্বরূপ মানব সম্পদের উন্নয়ন হবে। কেননা আমরা যখন গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ করব, তখন অদক্ষ অপ্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব হবে। মাননীয় সভাপতি, আমরা যখন ঋণের সহজলভ্যতার পথ প্রসার করব, তখন সেই মানুষগুলোই উদ্যোক্তাতে পরিণত হবে, যাতে তারা নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এখন আমাদের কথা হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি। মাননীয় সভাপতি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমাদেরকে 3টি ধাপে কাজ করতে হবে। প্রথমত, অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয়ত সহজলভ্য ঋণের প্রসার এবং উদ্যোক্তামূলক প্রশিক্ষণের প্রসার। এক্ষেত্রে মাননীয় সভাপতি কথা বলতে চাইছি ঋণের সহজলভ্যতাকরণ। ঋণের সহজলভ্যতাকরণে একজন মানুষ তার আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়। মাননীয় সভাপতি, এখন আমার প্রতিপক্ষ দল চাইছে যে সার্বিক উন্নয়ন করতে, কিন্তু যেখানে আমাদের বাংলাদেশের অধিকাংশই গ্রামীণ এলাকা, সেখানে আপনারা গ্রামকে বাদ দিয়ে কিভাবে সার্বিক উন্নয়ন করতে পারবেন, তাই ধোঁয়াশা রয়ে গেল। প্রতিপক্ষ বন্ধু, আজকে গ্রামের একজন নারী যখন একটি সেলাই মেশিন কেনার সামর্থ্য রাখে না, তখন তাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ঋণ প্রদান করতে পারি, তখন সে তার কাজের মাধ্যমে আরও 2টি সেলাই মেশিন কেনার ক্ষমতা লাভ করবে, যাতে সেই গ্রামেরই আরও 2 জন নারীর কর্মক্ষেত্র তৈরি হবে। প্রতিপক্ষ বন্ধু, আমরা যদি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা, যেমন ঋণের সহজলভ্যতা তৈরি, উদ্যোক্তামূলক প্রশিক্ষণের প্রসার ঘটাবো, তখনইও অধিক কর্মসংস্থান তৈরি হবে, এবং তখন এই গ্রামের মানুষগুলোকে কাজের ক্ষেত্রেও তৈরি করে দিতে পারবো। বলছি উদ্যোক্তা প্রশিক্ষণের কথা। 26শে জানুয়ারি 2019 প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে বলছি রংপুরের সদর উপজেলার পাগলাপীর অঞ্চলের ওহিদ শেখের কথা, যিনি কৃষি বিভাগে মালির কাজ করতেন। সেখান থেকেই গাছের কলম ও কাটিংয়ের বিষয়ে তিনি প্রশিক্ষণ পান। শুধুমাত্র মালির কাজ করে যখন তার সংসার চালানো অসম্ভব হয়ে গিয়েছিল, তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে চারা গাছ বিক্রি করতেন এবং কলম এবং কাটিংয়ের প্রশিক্ষণ দিতেন, যার কারণে তার জনপ্রিয়তা এবং ক্রেতার সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। বর্তমানে তিনি নিজে 6 একর জমি এবং 26 একর বর্গা জমিতে চারা গাছ উৎপাদন করেন, যেখানে প্রায় 100 জন লোক কাজ করে, এবং সেই নার্সারিতে যে বিপুল পরিমাণ মাটির পাত্রের দরকার হয় তা তৈরি করে সেখানকার 20টি পরিবারই তাদের জীবিকা নির্বাহ করছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন আমরা উদ্যোক্তামূলক প্রশিক্ষণের প্রসার ঘটাবো গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য, তখন তার ফলস্বরূপ আমরা নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার এই বাস্তব উদাহরণ ওহিদ শেখের নার্সারি। গ্রামীণ অর্থনীতির উৎপাদনশীলতা এবং আয় বৃদ্ধিকরণের ফলে একদিকে যেমন গ্রামীণ কর্মসংস্থানের বৃদ্ধি পাচ্ছে, তেমনি শহর বা শহরমুখী জনসাধারণের ও হ্রাস পাচ্ছে। আমরা এখন দেখছি গ্রামের মানুষ শুধু শহরমুখী হচ্ছে, কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি গ্রামে পর্যাপ্ত পরিমাণ তাদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আমাদের গ্রামের অর্থনীতি যদি ওরকম শক্তিশালী হতো, তাহলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের মানুষগুলো শহরমুখী হতো না। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হই, তখন আমাদের পল্লীকবি তার শহরের বন্ধুকে আর বলতে হবে না, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। শহর কেন্দ্রিক উন্নয়ন দর্শনের বিপরীতে উন্নয়ন চিন্তাকে গ্রাম পর্যায়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল নাগরিকের কর্মসংস্থান প্রদানের সুযোগ নিশ্চিত করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। মাননীয় সভাপতি, আমরা আবারও বলছি না যে সর্বাঙ্গীন অর্থনীতি, আমি আবারও বলছি যে সর্বাঙ্গীন অর্থনীতি বলতে উনি ঠিক কোন কোন অর্থনীতির কথাটি বোঝাতে চাইছেন। আমরা এখানে বলছি যে গ্রামীণ অর্থনীতিকে যদি আমরা শক্তিশালীকরণ করতে যাই, তাহলে অবশ্যই সেখানে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে আমাদের গ্রামে অধিকাংশই মানুষের বসবাস করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি আহ্বান করব বিপক্ষ দলের তানজি আক্তার তমা। আমার সোনার বাংলাদেশ অগ্রযাত্রায় তোমার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, এটাই গর্ব আমার। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুরু করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন দিয়ে। প্রতিপক্ষ বন্ধু, আপনি বলে গেলেন কৃষি, মৎস্য, গবাদি অর্থাৎ অবকাঠামোগত গ্রামের উন্নয়নের কথা, কিন্তু প্রত্যাশিত এই খাতে বিগত কত বছরে কতটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেই তথ্য উপাত্ত, এবং আগামী 10 বছরে কতটি কর্মসংস্থান সৃষ্টি হবে যা আদৌ
অধিক কর্মসংস্থান সৃষ্টির দ্বার উন্মোচন করবে কিনা তা কিন্তু আপনি দেখিয়ে যাননি, বরং কিছু অগোছালো যুক্তির মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে একটি ধোঁয়াশা সৃষ্টি করলেন। কিন্তু প্রতিপক্ষ আমার দলের দলীয় অবস্থান নিশ্চিত করতে ইতোমধ্যে আমার প্রথম বক্তা সুস্পষ্টভাবে অধিক কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আইটি সেক্টর শক্তিশালীকরণের কথা বলে গেছেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, এই সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পরিকল্পনায় সরকার চলমান প্রজেক্ট হলো দেশের 8টি অঞ্চলে আইটি পার্ক স্থাপন করা, যার অধীনে প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তথ্যসূত্র www.ictministry.gov.bd। আর এই তথ্যচিত্রই কিন্তু সুস্পষ্টভাবে আপনার যুক্তির অসারতা প্রমাণ করে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমি আমার প্রথম বক্তায় উল্লেখিত 3টি ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা করছি যুগবান্ধব শিল্পায়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালীকরণের বিষয়টি। মাননীয় সভাপতি, একটু পত্রিকার পাতায় নজর দিই। 21শে জানুয়ারি 2019 দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো তাদের একটি অফিসিয়াল সমীক্ষা তুলে ধরেছেন, যেখানে দেখানো হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের প্রতিটি জেলা শহরে গার্মেন্টস শিল্পে ব্যক্তি উদ্যোগের অগ্রগতি চিত্র। মাননীয় সভাপতি, 2001 সালে যেখানে বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ, ঠিক সেখানে দাঁড়িয়েই 2010 সালে এই সংখ্যা পৌঁছে যায় 7 লক্ষে। শুধু তাই না সভাপতি, 2015 সালে এই সংখ্যা দাঁড়ায় 11 লক্ষে এবং বর্তমানে তা 14 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। মাননীয় সভাপতি, এই সমীক্ষায় আরও উঠে এসেছে যে বাংলাদেশের ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 6,57,374-টিরও বেশি। পরিবেশ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে আগামী 2 বছরে বৃহৎ এবং সর্ববৃহৎ পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে অনুমোদন প্রার্থীর সংখ্যা প্রায় 2 লক্ষাধিক। মাননীয় সভাপতি, অধিক সংখ্যক শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা আজকের বিতর্কের আলোচ্য বিষয়। অর্থাৎ মাননীয় সভাপতি, এ তথ্যের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি নয়, বরং আমাদের দেখানো সার্বিক অর্থনীতি শক্তিশালীকরণের অংশ শিল্পায়নকে সম্প্রসারিত করার মাধ্যমে সম্ভব অধিক কর্মসংস্থান সৃষ্টি করা, যা ইতোমধ্যে প্রমাণিত। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমি বেসরকারি খাতকে শক্তিশালীকরণের বিষয়টি ব্যাখ্যা করছি। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, কয়েকটি তথ্যচিত্র তুলে ধরছি। অধ্যাপক কায়কোবাদ বলেছেন, লক্ষ্যভেদী কর্মসূচি নিয়ে এগিয়ে গেলে আইসিটি ক্ষেত্রে অভাবনীয় কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বাংলাদেশ। মাননীয় সভাপতি, মোবাইল অপারেটরদের সংগঠক এমটফের সেক্রেটারি TIM নুরুল কবির বলেছেন, বিগত কয়েক বছরে টেলিকম সেক্টরে বাংলাদেশে 15 লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আগামী 5 বছরে যা কয়েক গুণ ছাড়িয়ে যাবে। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা প্রবীর কুমার সাহা বলেন, বেসরকারি খাতে উদ্যোক্তাদের আগ্রহের কারণে বর্তমান বাংলাদেশে এই খাতই কর্মসংস্থানের দিক থেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আর এই ব্যবস্থাপনাকে জোরদার করার জন্য সরকারি পর্যায়ে দরকার বাস্তবমুখী শিক্ষা ও পরিকল্পনা। মানে সভাপতি, বেসরকারি সংস্থা বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির বলেছেন, আপাতত বাংলাদেশে সবথেকে অধিক কর্মসংস্থান সৃষ্টির জায়গা হলো তথ্য প্রযুক্তি নির্ভর বেসরকারি খাতসমূহ, যেখানে বর্তমানে সবথেকে বড় বাজার হচ্ছে আউটসোর্সিং এর কার্যক্রম। লক্ষ্য করবেন সভাপতি, প্রত্যেকটি তথ্যসূত্রে কিন্তু গবেষকদের গবেষণায় উঠে এসেছে আমার দেশের ভবিষ্যৎ কর্মসংস্থানের জায়গাসমূহ, যেখানে মাননীয় সভাপতি তারা সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে বেসরকারি খাতগুলোকে শক্তিশালীকরণের মাধ্যমে অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যা কখনোই এককভাবে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের দ্বারা সম্ভব নয়। মাননীয় সভাপতি, এ পর্যায়ে বিগত 1 দশকে আমার দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বেসরকারি কর্মসংস্থান খাতের তথ্যচিত্র তুলে ধরছি। বিগত 1 দশকে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের সংখ্যা বেড়েছে 13,061টি, যেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 10,18,087টি। মানে সভাপতি, বেসরকারি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 137টি, যেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 21,75,223 জন মানুষের। এখানেই শেষ নয় মাননীয় সভাপতি, বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 6,57,374-টিরও বেশি, যেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 14,73,283 জন মানুষের। অর্থাৎ মাননীয় সভাপতি, বিগত 1 দশকে দেশের মোট জনশক্তির প্রায় 2/3 কর্মসংস্থানই বেসরকারি খাতকে ঘিরে তৈরি হয়েছে। তথ্যসূত্র, গবেষণা রিপোর্ট, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এর অফিসিয়াল পর্যালোচনা 2018। কিন্তু মাননীয় সভাপতি, এখানে আমার প্রতিপক্ষ বন্ধু বারবার বলে যাচ্ছেন আমরা নাকি কোনো ক্ষেত্র তাদের দেখিয়ে যায়নি যে সার্বিক অর্থনীতি আমরা কীভাবে সম্প্রসারিত করব। কিন্তু প্রতিপক্ষ, আপনার অবগাহ্যে আমরা বলে যাচ্ছি আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে 3টি ক্ষেত্র উপস্থাপন করে গেছেন। অর্থাৎ মাননীয় মডারেটর, তাদের এই যুক্তির কোনো যুক্তি আজকে এই বিতর্কের মঞ্চে গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। পক্ষ দলের আমি দলনেতাকে আহ্বান করছি, আলজিদা জামান ঐন্দিলা। মানলাম আপনাদের সব আছে, ক্ষেত্র আছে, সব কিছুই আছে। দেশের 16 কোটি জনতা, তার মধ্যে আপনি শুধু কিছু শিক্ষিত মানুষদেরই
কর্মসংস্থানের কথা তুলে ধরেছেন। দেশের যেসব গ্রামীণ পর্যায়ে যেসব মানুষের রয়েছে তাদেরকে আপনি কোন কর্মসংস্থানটি দিয়েছেন তা আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি। মাননীয় সভাপতি, শুধুমাত্র আইটি সেক্টর দিয়েই তিনি কর্মসংস্থানের কথাটি তুলে ধরলেন। হ্যাঁ, তিনি আরও তুলে ধরলেন শিক্ষক পেশা, কিন্তু বাংলাদেশে যে আরও কতগুলো কর্মসংস্থান তৈরি করা সম্ভব তা আদৌ আমাদের বিপক্ষ দল জানে কিনা আমি সে বিষয়টি ধারণা পাচ্ছি না। ধন্যবাদ আজকের বিতর্ক সবাই কিছু বলবার সুযোগ করার জন্য। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কোনো প্রয়োজন। মাননীয় সভাপতি, নিয়ে যাচ্ছি সেই গ্রামে যেই গ্রামকে কেন্দ্র করে আমাদের দেশের অর্থনীতির সূচনা, এবং দেশের অর্থনীতিকে সুষম উন্নয়ন করতে হলে অবশ্যই আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সর্বপ্রথম প্রয়োজন। মাননীয় সভাপতি, তিনি বলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রকল্পের কথা, তিনি বলে গেলেন দেশনেত্রী শেখ হাসিনার প্রকল্পের কথা। তাহলে তিনি কি এটি জানেন না যে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার নির্বাচনী ইস্তাহারে বলে গেছে আমার গ্রাম আমার শহর একটি প্রকল্প এবং প্রত্যেকটি গ্রাম হবে শহর সেই প্রকল্পটির কথা? তিনি কি জানেন না আমাদের মাননীয় শেখ হাসিনা ইতিমধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগগুলো গ্রহণ করেছে? মাননীয় সভাপতি, যদি একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেকটি বাড়িতে যদি একটি করে খামার স্থাপন করা হয় তাহলে ওই গ্রামের অনেকগুলো জনতাই সেই খামারে কাজ করে কর্মসংস্থানের সুযোগ পাবে। মাননীয় সভাপতি, এটি আমার বিপক্ষ দলকে আমার অনুরোধ তিনি যেন ব্যাখ্যা করে যায় যে কিভাবে তিনি এই শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া অশিক্ষিত জনগোষ্ঠীগুলোকে কাজের সুযোগ করে দেবে। মাননীয় সভাপতি, তাদের কথা মানছি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আইটি সেক্টরের মাধ্যমে তিনি কাজের সুযোগ করে দেবে বিভিন্ন ধরনের জনতাকে, সকলেই শিক্ষিত। কিন্তু আমরা বলছি না, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেব, কিন্তু কাদের দেব? অশিক্ষিতদের জন্য আমাদের কিছু একটা করতে হবে, তার ফলে উদ্যোক্তা তৈরি করতে হবে। আর এই উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থাটি আমাদের দল উপস্থাপন করেছে, তাদের দল নয়। মাননীয় সভাপতি, আজকের পক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে সার্বিক সমন্বয় তৈরি করছি। মাননীয় সভাপতি, নিয়ে যাচ্ছি সেই চট্টগ্রাম জেলার রাঙ্গুইন উপজেলাটির দিকে, যেটি ছিল একটি প্রত্যন্ত এলাকা, একটি গ্রামীণ এলাকা, যা 1971 সালে নির্বাচনের পর থেকে 2008 সাল পর্যন্ত যার কোনো উন্নয়নই হয়নি। তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 থেকে 2018 সালের মধ্যে তার দ্বিগুণ উন্নয়ন সাধন হচ্ছে। মাননীয় সভাপতি, প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাঙ্গুইন উপজেলাটিকে উন্নয়ন করে হাজারো জনতাকে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্যোগে গ্রামগুলো আধুনিকায়ন হচ্ছে, আর যার ফলে আমরা নতুন কর্মসংস্থান দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ বন্ধুদের প্রতি আমার একটি অনুরোধ রইল, তারা যেন শুধুমাত্র ক্ষেত্রগুলো দান না করে এবং শিক্ষিত জনগণকে নিয়ে চিন্তা না করে বাংলাদেশের বাকি আর সকল জনতার বিষয়ে চিন্তা করে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার যার মাধ্যমটি তারা দেখিয়ে যায়। মাননীয় সভাপতি, আমাদের দেশের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি দারিদ্র্য বিমোচনের প্রধান প্রতিষ্ঠান, যা ইতিমধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে গ্রামের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে আর উন্নততর কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছে। এছাড়া তারা বলে গেলেন বেসরকারি খাতগুলোর কথা। বেসরকারি খাতগুলোর মধ্যে আমরা প্রধানত দেখতে পাই গ্রামীণ ব্যাংক, ব্র্যাক এবং প্রশিকার ভূমিকা। এগুলো কি আদৌ আইটি সেক্টর নিয়ে কোনো কাজ করেছে? করলে তা যেন তারা দেখিয়ে যায়। আমি যতদূর জানি এই বেসরকারি খাতগুলো প্রধানত গ্রামের মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে এবং গ্রামের মানুষগুলোর জন্যই কাজ করছে। অর্থাৎ আমরা যদি আমাদের শহরকে বাঁচাতে চাই, ওয়ার্ল্ড পাবলিসিটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা শহরটি ইতিমধ্যে বসবাসের দ্বিতীয় অযোগ্য স্থান হিসেবে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, তাই শহরকে বাঁচাতে হলে আমাদের সার্বিক উন্নয়নের কথা তিনি যে বলেছেন, সেই সার্বিক জীবনযাত্রার উন্নয়ন করতে হলে অবশ্যই নিজের বসবাসের স্থানটিকে উন্নয়ন করতে হবে, আর তার ফলে আমাদেরকে আমাদের শহর উন্নয়ন করতে হলে গ্রামেই ফিরে যেতে হবে। মাননীয় সভাপতি, আশা করছি আজকের বিষয়টা আপনি লক্ষ্য করবেন। আমাদের সরকারের সকল উদ্যোগ, শহর থেকে সকল কেমিক্যাল ফ্যাক্টরিগুলো ঢাকার বাইরে প্রতিস্থাপন, এ দ্বারা কি বোঝানো যাচ্ছে না সরকারের উদ্যোগটি আমাদের পক্ষে বলছে? মাননীয় সভাপতি, অর্থাৎ আমরা আজকে যা বলতে চাচ্ছি সেটি বাংলাদেশ সরকারের উদ্যোগের উপর ভিত্তি করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পরিকল্পনার উপর ভিত্তি করে এটি বলা যায় যে গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মাধ্যমেই আমরা অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। মাননীয় সভাপতি, যেটি বিরোধী দলকে আজকে প্রমাণ করে যেতে হবে যে তারা এই সার্বিক উন্নয়ন বলতে আসলে কি বুঝিয়েছেন। তারা এই সার্বিক উন্নয়ন বলতে কি আদৌ শুধু তথ্য প্রযুক্তির উন্নয়নকে বুঝিয়েছেন এবং শিক্ষিত মানুষকে নিয়ে কাজ করার বিষয়টি বুঝিয়েছেন? তাহলে তারা যেন গ্রামের আরও অন্যান্য যেসব জনতা হচ্ছে তাদের বিষয়টি যেন তারা প্রমাণ করে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি আর এক দলনেতাকে আহ্বান করব, বিপক্ষ দলের দলনেতা সাবরিনা জাহান শোভা। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দলনেতা হিসেবে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়ে নজর দেই। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় হচ্ছে গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি, ইতোমধ্যে আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা, আমার দলের 2 জন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমি যদি 5 জন বক্তার বক্তব্য সমন্বয় করি তবে দেখতে পাই প্রত্যেক বক্তাই চান অধিক কর্মসংস্থান সমৃদ্ধ একটি স্বপ্নের সোনার বাংলাদেশ, যেখানে বেকারত্বের অভিশাপ থাকবে না, প্রতিটি মানুষ কর্মের সুযোগ পাবে এবং তারা নিজেরাই নিজেদের ভাগ্য উন্নয়নে সক্ষম হবে, যার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের অর্থনীতি, এগিয়ে যাবে
সমৃদ্ধির অগ্রযাত্রায় আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, কর্মসংস্থান সৃষ্টির এই বিশাল প্রক্রিয়ায় পক্ষদল কেবলমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে তাদের ছড়ি ঘোরানোর চেষ্টা করেছেন, সেটি হলো গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ। এমনকি তারা গ্রামীণ অর্থনীতি বহির্ভূত ভিন্ন ভিন্ন কিছু বিষয় গুলিয়ে ফেলেছেন যা তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ছিল না। মাননীয় মডারেটর, আমাদের কাছে স্পষ্ট নয় তারা কি কেবল শুধুমাত্র দেশের প্রতিটি মানুষকে অশিক্ষিত দেখতে চান এবং নাকি প্রতিটি গ্রামকে তারা শহরে পরিণত করতে চান। মাননীয় মডারেটর, তাদের দেখিয়ে যাওয়া উচিত ছিল যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে তারা কিভাবে কতদিনে কতটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বা আদৌ পেরেছে কিনা, বা তা আমাদের তুলনায় অধিক কিনা। কিন্তু এ সম্পর্কে তারা সুস্পষ্ট কোনো তথ্য উপাত্ত উপস্থাপন করে যেতে পারেননি। ঠিক তার বিপরীতে আমার দলের দুইজন বক্তা আমাদের আজকের বিরোধিতার জায়গাটি সুস্পষ্টভাবে চিহ্নিত করে যথাযথ তথ্য উপাত্ত উপস্থাপন করে ইতোমধ্যেই প্রমাণ করেছে যে শুধুমাত্র গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে কখনোই আমাদের দেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়, বরং আমাদের উপস্থাপিত সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার শক্তিশালীকরণই পারে আমাদের দেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে। এ পর্যায়ে আমার দলের প্রথম বক্তার শেষোক্ত ক্ষেত্রটি ব্যাখ্যা করছি, যেটি হলো দক্ষ ও যোগ্য জনবল প্রস্তুতকরণের জন্য শিক্ষা প্রকল্পকে শক্তিশালীকরণ, যার আয়তায় রয়েছে গবেষণা নির্ভর শিক্ষার প্রসার, কারিগরি শিক্ষার প্রসার এবং তার যথাযথ বাস্তবায়ন। মাননীয় সভাপতি, একসময় উচ্চতর শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাতো, কিন্তু এখন এই হতাশার চিত্রে পরিবর্তন এসেছে। বর্তমানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটেছে এবং আশার কথা হলো আমাদের দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলো থেকেই স্নাতক অর্জনের পর পিএইচডি, এমফিল, এমনকি মেডিকেল কলেজ থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করার সুযোগ পাচ্ছে। তথ্যসূত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর এভাবে আমাদের দেশেই এই মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আর এ গতিকে ত্বরান্বিত করতে বর্তমান সরকারের ভিশন 2021 ও 2041-এর আয়তায় কিছু মেগা প্রজেক্ট গৃহীত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল, রামপুর বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঘুমধুম রেল প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রভৃতি। যেখানে এই প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে কর্মসংস্থান হবে আমাদের দেশের প্রায় 1,40,000 উচ্চ শিক্ষিত মানুষের। তথ্যসূত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। মাননীয় সভাপতি, শুধুমাত্র গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণের মাধ্যমেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয় বলেই বর্তমান সরকার গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছেন এবং এই মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন। তাই প্রতিপক্ষের যুক্তির আর কোনো প্রকার দৃঢ়তা থাকে না। মাননীয় সভাপতি, এবার মুদ্রার অপর পৃষ্ঠে নজর দিচ্ছি। বাংলাদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদের বিশাল যুব সমাজকে উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে অবতীর্ণ করতে হবে। আর এই লক্ষ্যে 64 জেলায় মোট 53টি যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যার কার্যক্রম উপজেলা, গ্রাম এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত। মাননীয় সভাপতি, লক্ষ্য করবেন, এখনও পর্যন্ত আমাদের দেশে সরকারি ও বেসরকারিভাবে 435টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে এবং 2020 সালের মধ্যে আমাদের দেশের মোট শিক্ষার্থীর 20%কে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় উপনীত করার লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এসডিজির লক্ষ্যমাত্রা 8.6 অনুযায়ী কম্পিউটার বেসিক অ্যান্ড আইটিসি অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইনিং, ইলেকট্রনিক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ পরিচালনা করছে, যেখানে এখনও পর্যন্ত মোট 55,87,966 জন কর্ম প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং আত্মকর্মী হয়েছে মোট 21,49,818 জন। তথ্যচিত্র যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এই তথ্যচিত্র প্রমাণ করে যে শিক্ষা প্রকল্পকে যদি ঢেলে সাজানো হয় তবে অবশ্যই আমাদের দেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এতক্ষণ দুই পক্ষের বক্তব্য শুনলাম। এবার দ্বিতীয় পালা, সেটি হচ্ছে যুক্তিখণ্ডন পর্ব। এই যুক্তিখণ্ডন পর্বে প্রথমে আমি আহ্বান করব পক্ষ দলের দলনেতা আলজিদা জামান ইন্দিলা।
যে প্রশ্নটি ছুড়ে দিয়ে গিয়েছিলাম সেই প্রশ্নের প্রেক্ষিতে আবার বলছি, আমাদের বিপক্ষ দল তো ঘুরিয়ে ফিরে সেই একটি কথাই বলছেন, শিক্ষিত নাগরিক, শিক্ষিত জনগণ। তাহলে আমি যে প্রশ্নটি করে গিয়েছিলাম, তাহলে গ্রামের যে অশিক্ষিত ব্যক্তি রয়েছে তাদেরকে কি করবেন? উত্তরটি যদিও আমি দিয়ে গিয়েছিলাম যে তাদেরকে আমরা উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান দিয়ে যাব। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা এবং প্রথম বক্তা বলে গিয়েছিলেন কারিগরি শিক্ষা, কুটির শিল্পের কথা। আমাদের বিপক্ষ দল একটি বিষয়ে আবার স্থাপন করলেন যে কারিগরি শিক্ষার মাধ্যমে। ধন্যবাদ তাদেরকে আমাদের বিষয়টি বুঝে আমাদের পক্ষে বলার জন্য। মাননীয় সভাপতি, তিনি শুধু সংখ্যা দেখাচ্ছেন, আইটি সেক্টর, মেগা প্রজেক্ট, কিন্তু মাননীয় সভাপতি আমি আপনার কাছে আপনার সামনে উপস্থাপন করছি যে এই যে আইটি প্রজেক্টগুলো করছে, নতুন তারা যে প্রকল্পগুলো করছে, এগুলো কি ঢাকা শহরের মধ্যে করছে নাকি গ্রামীণ এলাকাগুলোর মধ্যেই করছে? তাহলে কি সেটি গ্রামীণ অর্থনীতির মধ্যে পড়ে না? মাননীয় সভাপতি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষে বলার জন্য। মাননীয় সভাপতি, আমাদের দেশের ঢাকা শহরটি ইতিমধ্যে যেহেতু দ্বিতীয় বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে, তাই মেগা প্রজেক্টগুলো নিশ্চয়ই তারা ঢাকা শহরে করতে পারবেন না, বা চাইলেও করা সম্ভব নয়। ফিরে যেতে হবে গ্রামে। আর গ্রামীণ অর্থনীতি বলতে তারা যে শুধু গ্রামের কৃষি মৎস্যকেই বারবার আমাদের দিকে ছুড়ে মারছে। মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা তো অনেকবার বলে গিয়েছেন যে আমরা গ্রামে শিল্প করে তুলতে পারি, গ্রামে কৃষির জন্য যে শিল্পগুলো দরকার সেগুলোও করতে পারি। তাহলে তিনি কেন বারবার কৃষি মৎস্য পশুপালনকে কেন্দ্র করে তাদের যুক্তি স্থাপন করছে? মাননীয় সভাপতি, গ্রামে আমরা যে প্রজেক্টগুলো করছি সেগুলোর ফলে গ্রামের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে, আর সেটাই আজকের বিষয়। গ্রামের সার্বিক উন্নয়ন সাধনই গ্রামের অবকাঠামোগত উন্নয়ন, এবং সেটাই গ্রামের অর্থনৈতিক উন্নয়ন। গ্রামের মধ্যে যে সকল উন্নয়ন ঘটিয়ে বা গ্রামের অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে আমরা যেসব কর্মসংস্থান সৃষ্টি করছি, সেটাই গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ। মাননীয় সভাপতি, সেটি আশা করছি প্রতিপক্ষ দল এবার বুঝতে পেরেছেন। মাননীয় সভাপতি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই যে আমরা অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেটি বারবার তাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে গিয়েছি, তবুও তারা বুঝতে পারছে না, এবং তারা বলছে আমরা ধোঁয়াশা সৃষ্টি করে গেছি। ধোঁয়াশা তো তারা সৃষ্টি করে গেছে, তারা শুধু দেশের শিক্ষিত জনগণ, শিক্ষক, শিক্ষার্থী এই বিষয়ে বলছে। তাহলে আমাদের দেশে যারা উদ্যোক্তা তৈরি করবে, সেই উদ্যোক্তাটা তারা কাদের দিয়ে করবে? শিক্ষিত জনগোষ্ঠীকে আবার তারা উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রশিক্ষণ দেবে? এটি খুবই হাস্যকর মাননীয় সভাপতি। আর তাই আজকে বারবার এটি বলতে যাচ্ছি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় সভাপতি ধন্যবাদ। মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের দলনেতা 2 মিনিট তার যুক্তি খণ্ডনের জন্য আসবেন, সাবরিনা জাহান শোভা। ধন্যবাদ মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন পর্বে আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের মঞ্চে আমরা কিছুটা হতাশ হয়েছি। আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা তাদের ভিত্তি থেকে সরে গিয়ে গ্রামীণ অর্থনীতি বহির্ভূত বিষয় নিয়ে আজকে বিতর্কের মঞ্চে ধোঁয়াশার সৃষ্টি করছে। মাননীয় সভাপতি, শুরুতেই বলছি যে গ্রামীণ অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি, মৎস্য এবং পশুজাত বা খামারজাত যে দিকগুলো আছে সেই দিকগুলি। সুতরাং মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা ঠিক তাদের ভিত্তির জায়গা থেকে সরে গিয়ে আমাদেরই গান গাইছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেছেন যে ঋণ সহায়তার মাধ্যমে গ্রামীণ উন্নয়নের কথা। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একজন মানুষ যখন আমাদের দেশে বিনামূল্যে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ পাচ্ছে এবং কোনো রকম সীমাবদ্ধতা ছাড়াই তার কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে, তাহলে কেন ঋণ প্রকল্প গ্রহণ করে একজন মানুষ কৃষি কাজের দিকে ধাবিত হবে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এখনো পর্যন্ত আমাদের দেশে প্রায় 5.5 লাখ বাংলাদেশি মানুষ আউটসোর্সিং সাথে জড়িত আছে এবং তারা প্রতিনিয়ত 10 মিলিয়ন মার্কিন ডলার আয় করছে। অথচ মাননীয় সভাপতি, যদি একজন মানুষ গ্রামীণ অর্থনীতি নির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে, তবে কর্মসংস্থানের দিক থেকে তার মূলধন, জমি, ভালো বীজ বা এই সামগ্রিক দিকগুলো যদি তিনি একত্রিত করতে চান, তখন সার্বিক সীমাবদ্ধতার কারণেই কিন্তু একজন মানুষের কর্মসংস্থান রুখে দাঁড়াচ্ছে। মাননীয় সভাপতি, তারা বলছেন যে গ্রামীণ অর্থনীতি বান্ধব প্রশিক্ষণের কথা। মালয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের একটি বিবৃতি মতে, যদি 5 বিঘা জমি নিয়ে আমি খামার কাজ বা কৃষি কাজ শুরু করি, তবে সেই ক্ষেত্রে কর্মসংস্থান হবে 10 থেকে 20 জন, কি সর্বোচ্চ 20 থেকে 50 জনের। অথচ সেই একই জায়গায় যদি আমরা আমাদের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি প্রতিফলিত রূপ দেখতে চাই, যদি বিজ্ঞানসম্মত পরিবেশ বান্ধব শিল্প কারখানা নির্মাণ করি, তবে সেই জায়গায় কর্মসংস্থান হবে 20 থেকে 25 হাজার মানুষের। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের জায়গায় ঠিক এখানে যে আমরা কি করে অধিক কর্মসংস্থান সৃষ্টি করব, তাই প্রতিপক্ষের যুক্তির সকল অসারতা প্রমাণ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আমার বক্তব্য আসলে বিচারককে প্রভাবিত করবে না,
কারণ তারা 4টা মানদণ্ডের উপরেই তারা মার্কিং করবে বা মূল্যায়ন করবে। কিন্তু তারপরে আমি কিছু কথা বলি যে আজকের বিতর্কটা অত্যন্ত সুন্দর এবং যে জিনিসগুলো উঠে আসার কথা ছিল সেটা কিন্তু দুপক্ষের ভিতর থেকে এসেছে, মাধ্যমে এসেছে। পক্ষ দলের বিষয় বলার অনেক কিছু ছিল, কিন্তু বিপক্ষ দলকে একটা জায়গায় সুযোগ করে দিয়েছে যে শুধু গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের মাধ্যমেই এই যোগ করাই কিন্তু তাদেরকে সুযোগটা করে দেওয়া হয়েছে। এবং যে বিষয়গুলো পক্ষ দলের বলা উচিত ছিল সেগুলো কিন্তু এসে গেছে যে শহরের জনসংখ্যা চাপ কমানোর জন্য গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা দরকার এবং কোন কোন খাতগুলোকে করা দরকার সেটাও তারা উল্লেখ করেছেন এবং শহরের নানান সমস্যার কথা বলছেন। এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, আমার গ্রাম আমার শহর, এ কথাটাও তারা বলেছেন, এটি বলার যথাযুক্ত ছিল। এবং এই বিষয়গুলোকে বিপক্ষে বলার সুযোগ যে নাই তা না, বিপক্ষে বলার যে মূল যেটা ছিল যে আইটি খাতকে শক্তিশালীকরণ, সেটাও কিন্তু এসেছে। এবং যেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বাংলাদেশ না সারা বিশ্বে আগামীতে অনেক বেকার হবে যদি এদেরকে রাইট প্লেসে করা না হয়। বিশেষ করে সেক্ষেত্রে আইটি সেক্টরের কথা বলা হচ্ছে এবং রোবোটিক্স একটা নতুন টার্ম এসছে এবং সেখানে কর্মসংস্থান সহ অন্যান্য সাইডে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শুধু গ্রামকে নিয়ে করলে হবে না, তাদের কথা হচ্ছে। কিন্তু বাংলাদেশের গ্রামভিত্তিক একটি অর্থনীতি, সেখানে গ্রামকে ছেড়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না, এটাও যেমন গুরুত্বপূর্ণ। আবার অন্য কারণ এত এখানে ইন্ডাস্ট্রি করা গ্রাম অঞ্চলে যে অবকাঠামো এবং রিসোর্স আমাদের সেই রিসোর্স কোথা থেকে পাওয়া যাবে। সুতরাং এই খাতে বিনিয়োগ করার মতন আমাদের প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে হবে এবং সেটাও আমাদের পক্ষদল বলেছেন। গ্রাম এবং শহর দুটোকেই এক তালে চলতে হবে এবং সেখানে যেমন গ্রামের কর্মসংস্থানের একটা অসুবিধা, সেটি হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি যে একটা কথা বলে লেবারের, সেখানে কিন্তু গ্রামে সেটা জিরোর পর্যায়ে। সুতরাং তারা কোথায় আসবে? শহরে আসবে। শহরে কিন্তু ইকোনমিক স্কেল বলে যেটা, যে এখানে প্রোডাক্টিভিটি বাড়ানোর সম্ভাবনাটা থেকেই যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু শহরকেই আমরা বা আরবান ইকোনমির কথাই বলবো। সুতরাং যেটা আমি কনক্লুশনে বলবো যে সুষম উন্নয়ন দরকার, অর্থাৎ গ্রাম এবং শহর দুটোরই উন্নয়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। আমার হাতে ফলাফল এসে গিয়েছে, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের মতামত দিয়েছেন এবং আমি ফলাফল ঘোষণার আগে আমি বিজিত দলকে আমি শুভেচ্ছা জানাই এবং বিজয়ী দলকে আমি অভিনন্দন জানাই। ঘোষণা করছি যে বিজয়ী দল মুজিদ্দা জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এবং একই দলের দলনেতা সাবরিনা জাহান শোভা শ্রেষ্ঠ বিতর্কিক। আমি উভয় দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকের বিতর্ক প্রতিযোগিতার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।